ফাহমিদ বসে আছে ডাইনিং টেবিলে, তার পাশে দাঁড়িয়ে আহ্লাদ করে প্লেটে খাবার পরিবেশন করে দিচ্ছেন তার মা। ফাহমিদ চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। বলবে কি? তার রাগ হচ্ছে। মায়ের উপর ইদানিং খুব রাগ হয়। সেদিন এত বড় একটা কাজ করতে গিয়েছিলেন তিনি। যদি সত্যিই চোরের বিয়ে দিয়ে দিতেন, তবে কি হতো? প্রত্যুষ কোথায় রে? জানি না। জানিস না কিন্তু কেন? জানতেই হবে মা। সেদিন প্রত্যুষটা বাধা না দিলে চোরের আজকে বিয়ে হয়ে যেত। তুমি হঠাৎ চোরইয়ের বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছো কেন? বিয়ের সময় হলে বিয়ে নিয়ে চিন্তা করতেই হবে বাবা। কিন্তু সেই চিন্তা করার জন্য ওর পরিবার আছে। ধুর, ওর পরিবার। ওদের কোনো জ্ঞান বুদ্ধি থাকলে তো হতোই। দেখ, তুই এসব নিয়ে কথা বলিস না। দূরে থাকে এসব থেকে। মা, দূরে তোমার থাকা উচিত। অন্যের ব্যাপারে নাক গলানো অবশ্যই ঠিক কাজ নয়। অন্যকে? আমার ছোট ভাই, তাকে আমি পরামর্শ দিতে পারবো না? ফাহমিদ কিছুই বলল না। মায়ের সাথে কথা বলায় বেকার। তিনি কখনোই নিজের কোনো দোষ দেখবেন না। তার কাছে মনে হয় সে ছাড়া আর সবাই ভুল। ফাহমিদ এখনো ভাবলে আঁতকে ওঠে। মা সেদিন চোরইয়ের বিয়ের আয়োজন করে ফেলেছিলেন। প্রত্যুষকে নিয়ে সেখানে সেদিন না গেলে হয়তো চোরইকে আর কখনোই পাওয়া হতো না। যদিও এখনো সে পায়নি, তারপরও পাওয়ার আশা তো করতেই পারে। মণি আন্টি ফিরে এসেছেন। অনেক ছবি তুলেছেন তিনি। চা খেতে খেতে সেসবই দেখছিলেন চড়ুইকে। প্রত্যুষ ফোনে কথা বলতে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল। মণি আন্টি বললেন, চড়ুই, প্রত্যুষের কিছুমিছু হয়েছে জানো? কিছুমিছু মানে? প্রেম মনে হয়। তাই? আরে হ্যাঁ, এখানে এসেছে থেকে দেখো না, মেয়েদের জুয়েলারির দোকানে ঘুরঘুর করছে। একটা মালাও কিনতে দেখলাম। আন্টির জন্য হবে হয়তো। উহো, ভাবির জন্য না। ভাবিও সব পড়বে না এখন আর। ও। মণি আন্টি আবার কিছু বলতে নিলে তার ফোনে কল আসে। তিনি কল রিসিভ করে কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতেই প্রত্যুষ এসে তার চেয়ারে বসলো। চড়ুইকে বলল, তোর সমুদ্র কেমন লাগে চড়ুই? চড়ুই সামনে তাকিয়ে থেকে জবাব দিল, ভালোই। শুধু ভালোই? হ্যাঁ। আর পাহাড়? পাহাড়ও ভালো লাগে। আর কি ভালো লাগে? আর কি ভালো লাগে? চড়ুই চিন্তায় পড়ে গেল। তার আর কি ভালো লাগে তা সে নিজেই জানে না। প্রত্যুষ অবাক হয়ে বলল, তোর আর কিছু ভালো লাগে না? আর কিছু কি ভালো লাগার মতো আছে? মানে আর এমন কিছু কি আছে যা ভালো লাগাতে হবে? আরও কত কিছুই তো আছে চড়ুই। যেমন? যেমন মানুষ। চড়ুই চুপ করে রইল। মানুষ? উহু, আজকাল মানুষকে চড়ুই ভয় পায়, ভালো লাগে না তার মোটেও। চড়ুই বলল, হো। তুই কি আমাকে খুব অপছন্দ করিস? চড়ুই এবারও চুপ করে রইল। এই প্রশ্নের জবাব তার কাছে আছে, কিন্তু সে কোনোভাবেই দিতে পারবে না। হ্যাঁ, সে প্রত্যুষকে অপছন্দ করে, খুব বেশি অপছন্দ করে। আগেও করত, এখনও করে। তবে সে প্রত্যুষের কাছে কৃতজ্ঞ। প্রত্যুষের সাহায্য নিয়ে সে আজ এখানে আসতে পেরেছে, পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু তার আবার চিন্তাও হয়, হঠাৎ কী কারণে লোকটা তাকে সাহায্য করছে, উদ্দেশ্য কী তার। তখন ওই ফোনে কথা বলা শেষ হতেই মণি আন্টি এসে বললেন, বাবা প্রত্যুষ, আমাদের তো আসলে আর দেরি করা ঠিক হবে না। এবার হোটেলে ব্যাক করি। এরপর তৈরি হয়ে ঢাকার দিকে রওনা হতে হবে। জি আন্টি। প্রত্যুষের মন আনচান করছিল। চোরইয়ের সাথে আজ তার যে অনেক কথা বলার ছিল, বলা হলো না। আশ্চর্য, বলা কেন হলো না? চট্টগ্রাম থেকে ফেরার পর কেটে যায় 2 দিন। চোরইয়ের মন তখনও পড়েছিল পরীক্ষার হলের সেই সময়। বাসায় ফিরে উত্তরপত্র মেলানোর চেষ্টা করেনি, তবুও বারবার মনে হতে থাকে কত ভুল দিয়ে এসেছে। মাথা থেকে দুশ্চিন্তা কোনোভাবেই যাচ্ছে না তার। ক্লান্ত বিকেলে বারান্দায় গিয়ে বসলে তখন তার মনে পড়ে চট্টগ্রামে থাকা ওই কটা দিনের কথা, যেখানে ছোট্ট অথচ একান্তই তার নিজের সংসার ছিল, যেখানে ছিল সেই রাজা আর সেই প্রজা। প্রতি সকালে বাইরে হাঁটতে গিয়ে খাওয়া সেই 1 কাপ লেবু চায়ের কথা খুব মনে পড়ে। বৃষ্টি ভেজা দিনে ক্যাম্পাসে এক কোণে চুপচাপ বসে থেকে বৃষ্টি দেখাটাও খুব মনে পড়ে। ডিপার্টমেন্টের নিচে একটা ছোট্ট কুকুরছানার কথাও মনে পড়ে, যে লেজ নেড়ে নেড়ে হাঁটতো সারাক্ষণ, আর কাউকে দেখলে তার পিছু নিত। চোরইয়ের তখন কি ভয়টাই না লাগতো, অথচ এখন মনে করতেই কি ভীষণ ভালো লাগে। ইস, কেন ছেড়ে এলো সে ওই দিনগুলো? এতদিনে তো চোরই আরও মুক্ত হতে পারত। কেন গেল ছাড়তে? কেন? সেদিন ঠিক কি হয়েছিল তার? মনের জোর এত কম কেন তার? কিভাবে পারলো সবার ওই সিদ্ধান্তে সায় দিতে? এত বোকা কেউ হয়? এত বোকা? প্রত্যুষ একসময় বলতো চোরই একটা ডাম্বো, তখন রাগ হতো, খারাপ লাগতো। তবে এখন মনে হচ্ছে ঠিকই বলতো তো। চোরের খুব আফসোস হয়, তখন শক্ত প্রতিরোধ করেনি কেন? তার ইচ্ছের বিরুদ্ধে কতটুকুই বা করতে পারত? তার নীরবতার কারণেই তো সে সব হারিয়েছে।
অতএব কাকে দোষ দেবে নিজেকে ছাড়া? ছোট্ট অবুঝ বাচ্চা তো ছিল না সে। কেউ একজন একটা ফট করে বলে দিলে তাকে সেটা মেনে নিতে হতো না, এমন তো না। তবে কেন করল? নিজের ভেতরকার একটা প্রশ্ন চোরই দিন দিন হাঁপিয়ে উঠছে। যখন ও সব চিন্তা করে তখন মাথা ফেটে যাওয়ার মতো যন্ত্রণা হয় তার। কারণ আফসোস জিনিসটা যে বড্ড ভয়ঙ্কর, বড্ড বেশি ভয়ঙ্কর। সেদিন চট্টগ্রাম থেকে ফেরার পথে প্রত্যুষের সাথে চোরইয়ের মাত্র দুটো কথা হয়েছিল। প্রত্যুষ জিজ্ঞেস করেছিল, চোরই, তোর চুপ করে থাকতে এত কেন ভালো লাগে? জানি না। প্রত্যুষ কেমন আনচান করতে করতে বলল, কেন জানিস না? তাও জানি না। ব্যাস, এইটুকুই তো। প্রত্যুষ কেমন শান্ত চোখে তাকিয়েছিল, আর কোনো কথা হলো না তাদের দুজনের মধ্যে। মণি আন্টি একাই এই সেই নানান গল্প করছিলেন। ওরা দুজনে শুধু হা হু আর আচ্ছাই করে গেল। চোরে জানে না প্রত্যুষ কেন তাকে সাহায্য করলো। প্রত্যুষ যদিও সবসময় সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এটাই তার স্বভাব সুলভ আচরণ। তারপরেও চোরের সাথে তো তার স্বাভাবিক সম্পর্ক ছিল না কখনোই। একসময় যতটুকু ছিল না কেন, প্রত্যুষ নিজেই তো পরবর্তীতে সেটা খারাপ করে ফেলেছিল। চোরই হুট করে প্রত্যুষের অদ্ভুত আচরণটা নিতে পারছিল না। না, চোরইয়ের সাথে তার কখনোই খুব ভালো সম্পর্ক ছিল না। তাদের দেখা হতো খুব কম। চোরই সবার মতোই প্রত্যুষ ভাই আর ভক্ত ছিল। প্রত্যুষও দেখা হলে হেসে বলতো, কেমন আছো চড়ুই পাখি? চড়ুই তখন লজ্জা পেয়ে মাথা নিচু করে মিনমিনে গলায় বলতো, ভালো আছি। এরপর কি যে হলো চড়ুই আজও ঠিক বুঝতে পারে না। একটা চিরকুটুই তো দিয়েছিল সে প্রত্যুষকে। তখন সে কোন ক্লাসে ছিল? ক্লাস 10-এ বোধ হয়। প্রত্যুষের জন্মদিন উপলক্ষে আঙ্কেল আন্টি মস্ত বড় আয়োজন করলেন। সবাই গেল সেদিন। চড়ুইও গেল। চড়ুই তো তার মতোই চুপচাপ বসেছিল। হঠাৎ কোথা থেকে নিশি এসে বলল, একটা কাজ করতো চড়ুই। কি কাজ? এটা প্রত্যুষ ভাইয়ার ঘরে, তাকে দিয়ে আসবে। চড়ুইকে আর কিছু বলতে হলো না। দিয়েই নিশি বলতে না দিয়েই নিশি একটা চিরকুট আর ফুলের তোড়া ধরিয়ে দিয়ে দিল চড়ুইয়ের হাতে। চড়ুই বলল, পারবো না, তুমি দিয়ে এসো। আরে, আমি তো পারলে তোকে বলতাম না। যা না, দিয়ে আয়। আর হ্যাঁ, বলবি চিরকুটে যা লিখেছি তা যেন পড়ে। চোরে ভাবল জন্মদিনের উপহার, তা আর এমন কি, দিয়ে আসাই যায়। সে যেতে নিলে নিশি বলল, আর হ্যাঁ, একদমই ধরেই আমার নাম নিবি না, কিছু বলবিই না, চুপচাপ দিয়ে চলে আসবি। আচ্ছা। চোরই ভেবেছিল সারপ্রাইজ গিফট দিতে চায় নিশি প্রত্যুষকে। চোরই তখনও তো অতটা ছোট ছিল না। সে বুঝতো প্রত্যুষকে নিশি পছন্দ করত। তাই হয়তো তার জন্য উপহার নিয়ে যেতে লজ্জা পাচ্ছিল। নিশির কথা রাখতে প্রত্যুষের ঘরে গেল সে। ফুল হাতে পেতেই প্রত্যুষ ভুরু কুচকে ফেলল। এরপর চিরকুটের দিকে তাকালো। চোরইকে কিছু বলতে হলো না। প্রত্যুষ নিজ থেকে চিরকুটটা খুলে পড়ল। কি লেখা ছিল তা তো চোরই জানতই না। সে চলে আসতে নিলে প্রত্যুষ বাধা দিল। এরপর ঠান্ডা গলায় বলল, ফার্দার তোকে আমি আমার চোখের সামনে যেন না দেখি। এই তো। এরপর আর কোনো কথা হয়নি। চড়ুই কিছুতেই প্রত্যুষের এমন আচরণ নিতে পারল না। কেনই বা করলো তাও জানে না। চিরকুটেই হয়তো কিছু ছিল, তা অবশ্য মানে। তবে এরপর প্রত্যুষের একের পর এক তিক্ত আচরণগুলোকে সে কোনোভাবেই সমর্থন করতে পারে না। করবে কিভাবে? অকারণে কেন সে এত খারাপ ব্যবহার সইবে? ব্যাস, চড়ুই নিজেই গুটিয়ে নিল নিজেকে। আর গেল না, আর সবার মতো প্রত্যুষের উপর মুগ্ধ হলো না। আর কখনোই হলো না। চুরির রেজাল্ট বের হলো 1 সপ্তাহের মধ্যে। অবিশ্বাস্যভাবে তার এবারও বেশ ভালো মেরিটে এসে গেছে। ওয়েটিংয়ের পর্যায়ে পর্যন্ত থাকতে হয়নি। খবর পেয়ে প্রথমেই তার প্রত্যুষ আর মণি আন্টিকে জানাতে ইচ্ছে করলো। সে বাসায় গিয়ে মণি আন্টির কাছে গিয়ে জানাতে তিনি ভীষণ খুশি হলেন। এরপর প্রত্যুষকে কল করলো। প্রত্যুষ কল ধরল না, হয়তো ব্যস্ত ছিল। চোরে চুপচাপ বাসায় ফিরে এলো। কাউকে কিছু জানালো না। সারা রাত ভীষণ মন খারাপে কাটলো তার, কেন যেন। পরদিন সকালে মণি আন্টির কাছ থেকে জানতে পারলেন প্রত্যুষ চলে গেছে। তবে চড়ুইকে শুভকামনা জানিয়েছে। চড়ুই শুধু মৃদু হাসল। এরপর একটা গোটা রণক্ষেত্র পার করতে হলো তাকে। এখানকার ভর্তি ক্যান্সেল করে ছবিতে ভর্তি হওয়া তো কম ধকলের ছিল না। বাসায় আপত্তি হলো, তবে চড়ুই শক্ত ছিল। দেখা গেল বাবা প্রথমে মানা করলেও পরে নিজেই চড়ুইকে নিয়ে গিয়ে ভর্তি করালেন। চড়ুই ভর্তি হলো আবারও তার পছন্দের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে। ভর্তির কাজ শেষে বেরিয়ে আসার সময় বাবা চোরের মাথায় হাত বুলিয়ে ছলছল চোখে বললেন, বাবা তোমার কাছে ক্ষমা চাইছে মা। আমি তোমার সুখের কথা ভেবেই গেছি আজীবন, অথচ তোমার সুখ কোথায় তাই ভাবতে পারিনি কখনো। বাবার জন্য তোমার আরেকটা বছর নষ্ট হয়েছে। বাবা তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছে।
সেদিন প্রথম চড়ুই তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদলো, মন খুলে কাঁদলো। বাবাও কাঁদলেন। চড়ুই বুঝলো বাবার ভালোবাসা তো কখনো মিথ্যে হয় না। বাবাদেরও তো ভুল হয়। বাবা যে ভুলটা বুঝতে পারলো তাতেই সে খুশি। ফেরার পর চড়ুইয়ের জীবনটা অনেকটাই সতেজ হয়ে গেল। তখনও ক্লাস শুরু হতে দেরি আছে। নিশির ছেলে হয়েছে, তাই তাদের শ্বশুর বাড়ি থেকে সবাইকে দাওয়াত করা হয়েছে। চড়ুই প্রথমে ভাবলো যাবে না, পরে ভাবলো যাওয়াই যাক। তৈরি হয়ে নিচে নামতেই দেখলো মণি আন্টি বসে আছেন তার জন্য। সে হেসে এগিয়ে যেতেই আন্টি বললেন, আমরা প্রত্যুষের গাড়িতে যাব, ঠিক আছে? চড়ুই চমকে উঠল। প্রত্যুষ এসেছে? সে এদিক ওদিক চোখ বুলাতে লাগলো। কোথাও তো তাকে দেখা যাচ্ছে না। একটু পরেই দেখা গেল দারোয়ান চাচার ঘর থেকে বাকি ছেলেদের সাথে হাসতে হাসতে বের হচ্ছে। চোরের কৌতূহল হয়, ওই ঘরে তারা সব সময় করেটা কি। একদিন তো প্রত্যুষের নানুও দেখে বলেছিলেন, ওই ঘরে যাইয়া নেশা টেশা করেনি কে জানে, বদমাইশ পোলা একটা, হ্যাঁ বিয়া করে না কেন। প্রত্যুষ যখন তাদের কাছে এলো আর চোখে একবার চড়ুইকে দেখলো, আর না, আর একবারও তাকায়নি। এমন একটা ভান করলো যেন সে চড়ুইকে দেখেইনি। চড়ুইয়ের মনে হলো প্রত্যুষ আবার আগের মতো আচরণ করছে, করুক না, তাতে চড়ুইয়ের কি। গাড়িতে চড়ুইয়ের উঠার সময় প্রত্যুষ বলল, এই গাড়িতে কনা যাবে, অন্য কেউ যেন না ওঠে। চড়ুই মনে ভীষণ আঘাত পেল। সে চলে গেল মণি আন্টির ডাক উপেক্ষা করে। ফাহমিদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি ছিল না, তাই ওই গাড়িতেই বসতে হলো। ফাহমিদ তাকে দেখে বরাবরের মতো হেসে বলল, চড়ুই, তোকে আজ খুব সুন্দর লাগছে। থমথমে গলায় চড়ুই বলল, কচু লাগছে। নিশির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় পরিবর্তনের কথা যদি বলতে হয়, সে মা হয়েছে। এরপর তার চেহারার পরিবর্তনের কথা আসে, এরপরই তার দৈহিক গঠনের পরিবর্তনের কথা আসে। নিশি মোটা হয়েছে, চড়ুইয়ের থেকেও মোটা। তাকে দেখে সবাই অনেক টিটকারি করলেও চড়ুইয়ের কাছে ভালোই লাগলো। নিশি বরাবরই সুন্দর, এখন ফুলে ওঠা লাল টসটসে গালে তাকে আরো ভালো লাগে। চড়ুই কিছু বলল না অবশ্য। সবাই বলবে, তুই মোটা তাই মোটাকে সাপোর্ট করছিস। নিশির শ্বশুরবাড়িতে এই প্রথম এলো চড়ুই। সম্ভ্রান্ত একটা পরিবার তাদের। সবাই খুব আন্তরিক। বাড়ির বউরা মেয়েরা আপ্যায়ন করতে জানে ভালো। তারা এসেছে থেকে এটা সেটা নিয়ে হাজির হচ্ছে একটু পরপরই। বারবার জিজ্ঞেস করছে, অসুবিধা হচ্ছে না তো? নিশির ছোট ননদ মিথিলা, যে বিয়ের সময় দেশের বাইরে ছিল, সে এবার এসেছে। চমৎকার দেখতে একটা মেয়ে। চড়ুইয়ের বিশ্বাস করতে কষ্ট হলো মেয়েটার একটা ক্লাস 4-এ পড়ুয়া ছেলে আছে। চড়ুই ড্রয়িং রুমে একা বসেছিল। ছেলেরা সবাই নামাজে গিয়েছিল, তাই বাড়ি ফাঁকাই ছিল। মেয়েরা অন্দরে ছিল, চড়ুইও কিছুক্ষণ সেখানেই ছিল। তবে সেখানে তার ভালো লাগছিল না। বাইরে এই নিরিবিলি পরিবেশ একটু ভালো লাগছিল, তাই সে সবাইকে ছেড়ে এদিকটায় আসে। কিছুক্ষণ পরেই নিচির সেই ননদ এসে চড়ুইয়ের পাশে বসলো। তাকে দেখে চড়ুই মৃদু হাসে কেবল। তুমি চড়ুই? জি। প্রত্যুষের কি হও? চোরে একটু বিভ্রান্ত হলো। প্রত্যুষের কি হও আবার কেমন প্রশ্ন। নিশির কি হও এটা জিজ্ঞেস করতো। ব্যাপারটা বুঝতে না পেরে সে বলল, জি। প্রত্যুষের কি হও? কিছু হই না, উনি আমাদের প্রতিবেশী আর ফাহমিদ ভাইয়ার বন্ধু। আচ্ছা, হও না কিছু? চোরের মাথা নাড়ল। আশ্চর্য, প্রত্যুষের কথা আসছে কেন? দেখা গেল মিথিলা বললেন, আমি প্রত্যুষের ভাবি হই, ও আমার মামাতো দেবর। ও আচ্ছা। কিছু মনে করো না, একটা কথা বলি, তোমাদের দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কি? না। নেই? না। আপনি এটা কেন জিজ্ঞেস করছেন? এমনিতেই। কিছু মনে করো না, হ্যাঁ? আমি বোধহয় তোমাকে কারুর সাথে গুলিয়ে ফেললাম। চোরাই কিছু বলল না। ইতস্ত মুখ করে উঠে চলে গেল। মিথিলা চুপচাপ বসে রইল। গত বছর তাদের বাসায় প্রত্যুষ যখন গেল, তখন এই মেয়েটার মতোই তো একটা মেয়ের ছবি দেখলো সে প্রত্যুষের ফোনে। একটা নয়, অনেকগুলো। একটা ফোল্ডারই তো তৈরি করে রাখা ছিল। প্রত্যুষ অবশ্য ইচ্ছাকৃতভাবে দেখায়নি। সে ফোনে অন্য কিছু একটা দেখাতে গিয়ে হঠাৎ সেখানে অসাবধানতা বশত ক্লিক করায় তারা দেখে ফেলেছিল। কত জিজ্ঞেস করলো মেয়েটাকে, কিন্তু প্রত্যুষের পেট থেকে একটা কথাও বের করতে পারেনি। মেয়েটাকে দেখেছে থেকেই বারবার ওই ছবির মেয়েটার কথা মনে পড়ছিল। তবে মিথিলা দুয়ে দুয়ে চার মিলিয়েই নিল। পাশাপাশি থাকে তারা, প্রতিবেশী হয়, ভাইয়ের বন্ধু। এইটাই সেই মেয়ে, প্রত্যুষের প্রেমিকা। অসম্ভব দুজনের কেউই এখনো কাউকে জানায়নি। সম্ভবত দুজনের কেউই এখনো কাউকে জানায়নি। যাকে দাদি শাশুড়ি সারাক্ষণ তারা আদরের নাতির বিয়ে নিয়ে চিন্তা করেন, এবার গিয়ে জানাতে হবে। চিন্তার কিছুই নেই, প্রত্যুষের খুব জলদি বিয়ে হবে। মেয়েটা দেখতে ভীষণ সুন্দর। সচরাচর একটু মোটাসোটা মেয়ে দেখলে ভালো লাগে না, আর একটু স্লিম খোঁজার অভ্যাস তাদের। তবে এই মেয়েকে বোধহয় এভাবেই সবচেয়ে ভালো লাগে। চমৎকার টানা টানা চোখ, চিকন পাতলা ঠোঁট, চুলও খুব সুন্দর।
প্রত্যুষও তো একজন সুদর্শন সুপুরুষ। এই দুটোতে মিলে পরবর্তী প্রজন্ম দারুণ সুন্দর হবে। চোরের মেজাজ বিগড়ে আছে। বরাবরই প্রত্যুষ জড়িত কোনো কথা শুনলেই তার মেজাজ বিগড়ে যায়। আজ তো আরো বেশিই হচ্ছে। আসার সময় প্রত্যুষের করা ব্যবহার সে কিছুতেই ভুলতে পারছে না। ইচ্ছে করছে অসভ্যটার গাড়ি জ্বালিয়ে দিতে। কিভাবে সে? চোরই তার গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছিল। উহু, চোরই এর বয়েই গেছে। দোতলার লম্বা বারান্দায় এসে দাঁড়াতেই চড়ুই নিচে গাড়ির শব্দ শুনতে পেল। রেলিং ধরে দাঁড়িয়ে দেখলো সবাই এসে গেছে। প্রত্যুষকে হাসতে হাসতে গাড়ি থেকে বের হতে দেখে বিরক্তিতে তার কপাল কুঁচকে গেল। দুটো দিন আগেও লোকটার জন্য তার মনে কৃতজ্ঞতা ছিল। চড়ুই তো আর স্বার্থপর না, অকৃতজ্ঞ না। কৃতজ্ঞতা স্বীকার করা তার স্বভাবগত আচরণ। তাই বলে এই নয় যে সে এ যাবৎকালে সবকিছুর জন্য প্রত্যুষকে ক্ষমা করে দিয়েছে। উহু, এত সহজ না। তাছাড়া ক্ষমা করতে হলে ক্ষমা চাইতে তো হবে। প্রত্যুষ চেয়েছে কখনো, নাকি চাইবে কখনো? এই প্রত্যুষটা একটা অদ্ভুত প্রাণী। কেমন যেন মাঝে মাঝে চড়ুইয়ের এতটা রাগ হয় না। সে যখন ভালো থাকে তখন চড়ুইয়ের তাকে খারাপ লাগে না। কিন্তু দেখা যায় সে চড়ুইয়ের সাথে ভালোই হয় না সহজে। খারাপ মানুষই হয়ে থাকে সবসময়। চড়ুইকে কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। চড়ুই তো কারো থেকে বেশি কিছু আশা করে না, প্রত্যুষের থেকেও করে না। তার শুধু একটাই চাওয়া, কেউ যেন ভালো না হলেও খারাপ ব্যবহার অন্তত না করে তার সাথে। প্রত্যুষকে তো চড়ুইয়ের ঘৃণা করার দরকার ছিল না। আর সবার মতো চড়ুইয়ের কাছেও সে চাইলেই সম্মানিত হতে পারত। অবশ্য চড়ুই সম্মান করলে কি না করলো তা নিয়ে প্রত্যুষের কোনো মাথা ব্যথা নেই। সে থোড়াই কেয়ার করে। হঠাৎ প্রত্যুষ মাথা তুলে উপরে তাকালো। সাথে সাথে চড়ুই তার সাথে চোখ ফিরিয়ে নিল। লোকটা কোনো সেন্সর বসিয়ে রেখেছে নাকি। দেখা যায় যখনই তার দিকে চড়ুই তাকায় তখনই সে চড়ুইকে হাতে নাতে ধরে ফেলে। চড়ুই, কি খবর? চড়ুই চমকে উঠল। নিবিড় তার পেছনে নিবিড় এসে দাঁড়িয়েছে। আশ্চর্য, এ এখানে কিভাবে এলো? চড়ুইয়ের অস্বস্তি হতে লাগলো ভীষণ। সেদিন লোকটার সাথে দুর্ব্যবহার করে ফেলেছিল, চড়ও মেরেছে। ইচ্ছা করে করেনি সে ওসব, হুট করেই হয়ে গেছে। অনেক দিনের জমানো রাগ ছিল তো। আর লোকটাও কেন তার হাত ধরতে গেল? না ধরলেই তো হতো। শুনলাম সিটিজিতে ব্যাক করছো আবার। চড়ুই মাথা নাড়ে। নিবিড় হেসে বলল, খুব ভালো করেছো। গতবার তো ঠিকমতো সবটা এক্সপ্লোর করতে পারিনি। আমি জানি তোমার একটা আক্ষেপ রয়ে গেছে, তবে এবার আর রেখো না। আমি নিজে এবার তোমাকে সাথে নিয়ে সবটা ঘুরে ঘুরে দেখাবো। তুমি ওখানকার প্রেমে পড়ে যাবে। চড়ুই তখনও কিছু বলল না। সে লক্ষ্য করলো বড় বড় পা ফেলে প্রত্যুষ এগিয়ে আসছে এদিকে। তার মুখের দিকে তাকিয়ে চড়ুই একটু ঘাবড়ে গেল। আবার কেন রেগে আছে? নিশ্চিত এখন চড়ুইকে রাগের মাথায় যা না তা বলবে। চড়ুই আপাতত তার সাথে কোনো কথাই বলতে চাইছে না, নাই বা শুনতে চাইছে। তাই সে চট করে পাশের একটা খালি ঘরের দরজা বন্ধ করে দিল। ব্যাস, এরপর আর কি হয়েছে বা হবে তার জানা নেই, জানার ইচ্ছেও নেই। সে বিছানার দিকে তাকাতেই দেখলো একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। চমৎকার! বাচ্চাটাকে সে খেয়ালই করেনি। ভেবেছিল ঘরটা খালি, থাক ঘুমিয়েই তো আছে, না জাগলেই হলো। আরও কিছুক্ষণ এখানে চুপচাপ বসে থাকা যাক, ততক্ষণে এরা চলে যাবে নিশ্চয়ই। হঠাৎ বাচ্চাটা কেঁদে উঠল। চোরে খুব চেষ্টা করলো তাকে চুপ করাতে, উপায় না পেয়ে কোলে তুলে নিল। ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। তখন ওই দরজার কেউ কড়া নাড়ল। চোরেই ভাবলো বাচ্চাটার মা এসেছে সম্ভবত। সে দরজা খুলে দিল। সাথে সাথেই চমকে উঠল। প্রত্যুষ দাঁড়িয়ে সামনে। অসহ্যকর লোকটা এখনো যায়নি। এখানে কি করছিস? যাই করি না আপনার কি? বেয়াদব, মুখে মুখে তর্ক করছিস? আপনার সাথে তো আমি কথাই বলতে চাই না, তর্ক করা তো দূরের বিষয়। চোরই কি? তখনই একজন পৌরও সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাদের দিকে থেমে গেলেন। প্রত্যুষ তাকে সালাম দিল। দেখেই বোঝা গেল তারা পূর্ব পরিচিত। চলেও সালাম দেয়। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এরা বউ বাচ্চা তোমার? বাবা, তুমি বিয়ে কবে করলা? প্রত্যুষ একগাল হেসে ফেলল। চড়ুই সাথে সাথে বলে উঠল, একদমই না, উনি আমার প্রতিবেশী ভাইয়া হন। এবার দেখা গেল প্রত্যুষের মুখটা ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেল। তার চোখের দৃষ্টিতে চড়ুই একটু ঘাবড়ে গেল। তাই বাচ্চাটাকে প্রত্যুষের হাতে ধরিয়ে দিয়ে সে ঝটপট সেখান থেকে চলে এলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই সবাই ড্রয়িং রুমে এসে বসে গল্প করছিল। বড় ছোট সবাই উপস্থিত ছিল সেখানে। চড়ুই তার মণিয়ান্টির পাশে একটা সোফায় বসেছিল। মণিয়ান্টি কথা বলছিলেন, সবাই মন দিয়ে শুনছিল। তাদের থেকে কয়েক হাত সামনে পুরুষেরা সবাই বসে কথা বলছিল। তাদের আলোচনার মূল বিষয় দেশ ও রাজনীতি।
দেখা যাচ্ছে একটু পরপরই কেউ একজন এমন চেঁচিয়ে উঠছে বিভিন্ন দলমতের উপস্থিতিতে, যা হয় আর কি। 4-5 জন মেয়ে এসে এর মধ্যে চা পরিবেশন করলো। চড়ুই তার হাতে চায়ের কাপ নিয়ে বসতেই কণা ভুরু কুচকে বলল, চড়ুই, চাটা ছাড়লেই তো পারিস। মিতু বলল, হ্যাঁ চড়ুই আপু, চায়ের জন্য কিন্তু ওজন বাড়ে, দুধ চা তো একদমই। চড়ুই হেসে বলল, ছেড়ে দেব খুব জলদি, থ্যাঙ্কস ফর ইয়োর কনসাস। ওরা দুজন আর কিছু বলতে পারল না। চড়ুই খুব সহজভাবেই হেসে তাদের মতামত গ্রহণ করলো, যার ফলে আর কথা বাড়ানো গেল না। ইতু বলল, তোমার ব্যাপারটা বুঝলাম না, একবার ছবি ছাড়লে আবার এখন সেখানেই যাচ্ছ, ব্যাপার কি? তেমন কোনো ব্যাপার নেই, শখ করেই আসি আর যাই, আবার শখ হলে চলে আসব। মণি আন্টির ঠোঁট অবাক করা হাসি ঝুলিয়ে একটা মেয়েকে বললেন, এই তোমরা চা পাতাটা ইউজ করো? আমরা সঠিক জানা নেই আন্টি। কেন, কোনো সমস্যা হচ্ছে আন্টি? চা ভালো হয়নি? চা ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এরপর চোরের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হলো তাজা চা পাতার চা খেয়ে ওই অ্যাডভাইসটেজমেন্ট এর মেয়েটার মতো আমাদের চড়ুইয়ের মাথা আর মুখ দুটোই খুলে গেছে। মণি আন্টির কথা শুনে চড়ুই হেসে ফেলল। আন্টিও হাসলেন। যাক, অবশেষে মেয়েটা একটু জবাব দিতে শিখেছে। চুপ থাকা ভালো, অবশ্যই ভালো, তবে সবসময় চুপ থাকা তো ভালো না। ছেলেরা উপরে ছিল, চায়ের ডাক পড়তেই হুড়মুড় করে নিচে এলো। তারা আসতেই আরো জমজমাট হয়ে গেল বৈঠকখানা। রাজনীতি ছেড়ে এবার গুরুজনেরা সব ছেলেপেলেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা তুললেন। একজনের এক এক রকমের ইচ্ছে, কেউ বিদেশ চলে যাবে, কেউ ব্যবসা করবে, কেউ বিসিএস দেবে, কেউ শুধু বিয়ে করতেই চাইছে। বিয়ের প্রসঙ্গ আসতেই সবাই প্রত্যুষকে নিয়ে পড়ল। এই একটা মানুষ যেন সবার চোখের মণি। চোরের ধারণাও ছিল না তার পরিবার ছাড়া আরও এত পরিবারের ভালোবাসার মানুষ ছে। নিশির শ্বশুরবাড়িতে সবাই তাকে চোখে হারায়, অবশ্য পূর্ব পরিচিত বলে কথা। মেয়ে শ্বশুরবাড়ির লোক, তার কদর একটু বেশিই থাকবে। হু হু। নিশির শ্বশুরমশাই প্রত্যুষকে জিজ্ঞেস করলেন, তা বাবা, তুমি বিয়ে করছো কবে? চিন্তা ভাবনা কিছু আছে? পাত্রী যখন চাইবে তখনই। মণি আন্টি বললেন, প্রত্যুষ, তার মানে কি পাত্রী ঠিক হয়ে আছে? প্রত্যুষ ঠোঁট চেপে হাসলো, বলল, তা বলা যায়। সবাই চিৎকার করে উঠল, প্রত্যুষ ভাইয়ার বিয়ে, প্রত্যুষ ভাইয়ার বিয়ে। প্রত্যুষের মাও এসেছিলেন। তিনি ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার ছেলে আর চোখে বার কয়েক মেয়েদের বসার স্থানে তাকিয়েছে। অনেকগুলো মেয়ের মধ্যে ঠিক কার দিকে তাকাচ্ছে সেটা যদিও বোঝা গেল না, তবে এটা নিশ্চিত হলো ছেলের যাকে পছন্দ সে এখানেই আছে। একজন বলে উঠলেন, ফাহমিদ কবে করবে? দুই বন্ধুর এত মিল, বিয়েটাও কি একই সাথে একই দিনে করার ইচ্ছা? নিশীথ দেবর হাসতে হাসতে বলল, আচ্ছা ভাই ধরেন, একই মেয়ে যদি পছন্দ হয়ে যায় আপনাদের? ফাহমিদ হেসে ফেলল, বলল, সেই সম্ভাবনা নেই। আমার যাকে পছন্দ প্রত্যুষ তাকে দেখতেই পারে না। এবার সবাই আরো অবাক হলো, ফাহমিদেরও পছন্দ আছে, বাহ। সবাই অবাক হলেও খুশি হলো। কিন্তু কণার বিরক্ত লাগছিল, প্রত্যুষ আর ফাহমিদ দুটোরই গার্লফ্রেন্ড আছে। ফাহমিদের টা নিয়ে যদিও তত মাথা ব্যথা নেই, প্রত্যুষেরটা কিন্তু মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। নিশিও দেখা গেল প্রত্যুষের দিকেই তাকিয়েছিল এক দৃষ্টিতে। প্রত্যুষের পছন্দ করা মেয়েটাকে তার খুব জানতে ইচ্ছে করছে। ঠিক কোন বিশ্ব সুন্দরীর জন্য প্রত্যুষ তাকে ফিরিয়ে দিয়েছিল, জানতে হবে না? মণি আন্টি বললেন, তোমরা ছেলে দুটো খুব চালাক তো। ফাহমিদ হেসে ফেলল। তবে প্রত্যুষের মেজাজ বিগড়ে গেছে ফাহমিদের কথা শোনার পর। সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফাহমিদ তার কাঁধে হাত রাখতেই সে হাতটা নামিয়ে রাখল। এরপর একটু দূরে এসে দাঁড়ায়, চোরয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এদের এত কথার মধ্যে মেয়েটার কোনো ধ্যান নেই। সে সুহানের সাথে উনু খেলছে। প্রত্যুষের ইচ্ছে করছে বেয়াদবটাকে দুটো চড় মেরে এখান থেকে নিয়ে যেতে, সবার চোখের সামনে দিয়ে নিয়ে যেতে, কিন্তু সে অপারগ। বরাবরই প্রত্যুষ যা চেয়েছে পেয়েছে, জোর জবরদস্তি করার অভ্যাস তার নেই। জীবনে ছোট থেকে বড় সব অর্জন সে তার পরিশ্রম মেধায় আদায় করেছে। আর চড়ুইকে ভালোবেসে আদায় করতে না পারলে যে সে জোর করবে না। তার কাছে চড়ুই মানেই পাখি। পাখিরা বন্দি নয়, মুক্ত হওয়ার জন্য জন্মায়। প্রত্যুষ চায় চড়ুই উড়ুক, ইচ্ছে মতো উড়ুক। তবে হ্যাঁ, আর সবার মতো প্রত্যুষেরও আরেকটা সত্তা আছে, যে তার প্রিয় মানুষকে নিয়ে খুব বেশি পজেসিভ, যাকে সে কোনো মূল্যেই ছাড়তে রাজি নয়। সেই সত্তা চায় চড়ুই কেবল তারও হোক। আর তাই সে একটা জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখতে চায়। চড়ুই উড়বে তো ঠিকই, কিন্তু উড়ে গিয়ে বসবে কোনো ডালে, তা সে ঠিক করবে। আর সে বরাবরই তার ডালেই চড়ুই বসুক এটাই চায়। সে জোর করে নিয়ে যাবে না, যেমন সত্যি তেমনি অন্যত্ব চড়ুইকে যেতে দেবে না।
কখনোই না। চড়ুই কখনো নিজ থেকে তার কাছে আসবে না, তা সে ভালো করেই জানে। তা নিয়ে অবশ্য প্রত্যুষের তেমন মাথা ব্যথাও নেই। প্রত্যুষ বারবার চেষ্টা করেছে, ভালো প্রেমিক পুরুষ হতে চেয়েছে, কিন্তু চড়ুইয়ের কাছে ভালো হতে ইচ্ছেই করে না। চড়ুইকে জ্বালাতে তার এত ভালো লাগে। একটা সময় প্রত্যুষ সংকোচে চড়ুইকে নিয়ে এসব অনুভূতি গ্রহণ করতে পারেনি, তাই দিনকে দিন দূরে ঠেলে দিয়েছে। ভেবেছিল চড়ুই কোনো দিন না বুঝুক। এখনো যে চড়ুইকে বোঝাতে চাইছে তাও না, সে এখনো ধরা দিতে চায় না। তবে তার বোঝা হয়ে গেছে, খারাপ ব্যবহার করে দূরছাই করে সে চড়ুইকে ভুলতে পারবে না, আর নাই বা কখনো কাছে পাবে। অবচেতন মনে চড়ুইকে সে কতটা চায় তা সে নিজেও জানতো না। যখনই বুঝলো চড়ুইকে সে দূরে সরিয়ে দিলে অন্য কেউ ঠিকই জয় করে নিবে, তখন থেকেই তার সব সংকোচ, মনে জমে থাকা সকল ধোঁয়াশা মিলিয়ে গেল। ঠিকই তো, যদি ভাইয়ের বন্ধুর কাছে দিতে পারে তবে প্রত্যুষের কাছে কেন নয়? প্রত্যুষ চড়ুইয়ের হাত চাইলে কেন ফেরাবে? সাধ্য আছে কারো? আছে। চোরাইয়ের নিজেরও সেই সাধ্য আছে, আর সেখানেই প্রত্যুষের যত ভয়। সে প্রত্যাখ্যান নিতে পারে না, আর চোরাইয়ের থেকে তো কখনোই পারবে না। কি রে, কি হলো? ফাহমিদ এসে দাঁড়িয়েছে, প্রত্যুষের তার দিকে তাকালো। না, রাগ বা ক্ষোভের দৃষ্টিতে নয়, সহানুভূতির দৃষ্টিতে। ফাহমিদ বোধহয় সেদিন সবচেয়ে বেশি কষ্ট পাবে যেদিন জানবে ঠিক ঘৃণা নয়, অন্য কিছুই ছিল চোরের প্রতি প্রত্যুষের অনুভূতি। তখন কি হবে? আর তাদের বন্ধুত্ব, সেটা থাকবে তো? না না, বন্ধুত্ব কখনোই নষ্ট করতে পারবে না সে। ফাহমিদ যদি চায় তার জন্য সে কি না করতে পারে, কিন্তু চোরইকে কিভাবে ত্যাগ করবে? হঠাৎ সে ফাহমিদকে জড়িয়ে ধরল, বলল, তোর কাছে কোনটা আগে, প্রেম না বন্ধুত্ব? আমার কাছে তুই আগে বেটা। প্রত্যুষের যেন শ্বাস থমকে গেল। ব্যাস, তার পুরো দুনিয়া দুলে উঠল। অতঃপর বুঝতে পারল তার বন্ধুটিকে সে কখনো দুঃখ দিতে পারবে না। বেশ, তাই হোক। হেলাল হাফিজ বলেছিলেন, ভালোবাসি মিলনে মিলনে মলিন হয় আর বিরহে উজ্জ্বল। ফেরার সময় চড়ুই ময়ূরের গাইতে উঠল। সামনেই প্রত্যুষ সহ বাকি ছেলেরা দাঁড়িয়েছিল। চড়ুইয়ের মনে হলো প্রত্যুষ তাকে ইগনোর করছে, কেমন তার দিকে চোখ পড়লে চোখ মুখ কুঁচকে ফেলছে। বরাবরই প্রত্যুষ তাকে দেখলে এমন বিরক্ত হয়, কিন্তু এই প্রথম প্রত্যুষের অমন চাহনি তাকে ভাবালো। কি আশ্চর্য! ইতুমিতু আর কণা সেই গাড়িতেই ছিল। ইতু পেছন থেকে বলছিল, প্রত্যুষ ভাইয়া কমিটেড। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। কণা বলল, সো হোয়াট, এমন কত প্রেমী থাকে মানুষের। কিন্তু এটা প্রত্যুষ ভাইয়া, সে নিশ্চয়ই খুব সিরিয়াস হবে। সিরিয়াস না সাই, সবাই এমন খুব সিরিয়াস হয়ে শেষে আরেকজনকে বিয়ে করে হ্যাপি কাপাল লিখে পোস্ট করে। মিতু বলল, তোমার কি এখনো তার প্রতি ফিলিংস আছে? না থাকার কি আছে? আমার মন বলছে প্রত্যুষ আমাকেই পছন্দ করে, অন্য কোনো মেয়ে টেয়ে না। গল্প বানাচ্ছে হয়তো আমাকে জেলাস করাতে। তাই? তা নয় তো কি, আমি থাকতে কারো চোখ অন্যদিকে যাবে? স্পেশালি প্রত্যুষের, ও আমাকে চায়। ইভেন নিশিকেও রিজেক্ট করেছিল আমার জন্য, আমি শিওর। সকাল সকাল মায়ের ঘরে হাজির হলো ফাহমিদ। আজ সে একটা আবদার নিয়ে এসেছে। তার মা বিছানায় বসে আগের দিন বিকালে ছাদ থেকে এনে রাখা জামা কাপড়গুলো ভাঁজ করছিল। ছেলেকে দেখে তিনি বললেন, কি রে, কিছু লাগবে? লাগবে মা। কি? ফাহমিদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না, সারা ঘরে পায়চারি করতে লাগলো। মা তার বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে তোর? কি হয়েছে কিভাবে বলা যায়? ফাহমিদ নিজেকে ভালোই প্রস্তুত করে এনেছিল, কিন্তু মায়ের সামনে আসতেই তার গলা দিয়ে কথা আটকে যাচ্ছে। মা যে চড়ুইকে বিশেষ পছন্দ করেন না। ফাহমিদের চাওয়াটা কি তা জানলে মায়ের কি প্রতিক্রিয়া হবে? ধ্যাত, যা হয় হোক। এভাবে আর কত চুপ করে থাকবে সে? চড়ুই দুলে চলে যাচ্ছে খুব শীঘ্রই। ফাহমিদের বারবার মনে হচ্ছে সে চড়ুইকে হারিয়ে ফেলবে, আর কখনোই নিজের করে পাবে না। কেন যেন বারবার এমন চিন্তাভাবনা আসছে তার মাথায়। না না, চড়ুইকে সে কিছুতেই হারাতে পারবে না। তার চড়ুইকে চাই। মা, আমি চড়ুইকে বিয়ে করতে চাই। কি? তার মা আটকে উঠলেন। ছেলে এটা কি বলল? চড়ুইকে বিয়ে করতে চায় সে? ওই বদসুরত মোটা হাতি একটা মেয়েকে বিয়ে করতে চায়? মোটা হলেও না হয় মানা যায়, মেয়েটা হলো আস্ত বেয়াদব। মুখে মুখে তর্ক করে, কামকাজ কিছুই করে না, সারাক্ষণ শুয়ে বসে খায় আর ফুলে ফেপে ওঠে। ছি ছি, ভাইয়ের মেয়ে হলে কি হবে? তার একটুও মায়া কাজ করে না চড়ুইয়ের উপর। তিনি ফুঁসে উঠলেন সঙ্গে সঙ্গে। তোর মাথা খারাপ হয়েছে? হ্যাঁ মা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেমন পাগল পাগল লাগে। আমি চড়ুইকে ভালোবাসি মা। বিয়ে করলে চড়ুইকেই করব। কথাটা বলার সাথে সাথে ফাহমিদের গালে ঠাস করে একটা চড় পড়ল। সে অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মা যে এই ছোট্ট একটা কারণে তার গায়ে হাত তুলবে, সেটা তার ধারণার বাইরে ছিল। তুই আমার মেয়ে পাস নাই? ওই মেয়েই
তুই আর মেয়ে পাস নাই। ওই মেয়েই তোর নজরে পড়ল? না আছে রূপ, না আছে গুণ। তুমি কি বলছো মা? চোরের রূপ নেই? তোমার বংশের সবচেয়ে সুন্দর মেয়েটাও মাঝে একটু মোটা, তারপরও ওর সৌন্দর্যে কোনো আস্কার পড়েনি। আরও একটা মিষ্টি মেয়ে, শান্তশিষ্ট, লেখাপড়া করছে পাবলিকে, ভালো একটা সাবজেক্টে গুণ আছে বলেই তো পারছে। চোখে পট্টি বেঁধে রেখেছিস? ওর বেয়াদবি দেখছিস না আমার সাথে? ও তো নিজ থেকে বেয়াদবি করতে আসে না। তুই কি বলতে চাইছিস? তুমি বরাবরই ওকে দেখতে পারো না, তাই সব কিছুতেই ওর দোষ খুঁজে বেড়াও। তোমার কিছু কথার কারণেই। ফাহমিদ ফাহমিদ তার মায়ের রক্তচক্ষু আর ক্ষিপ্ত স্বর উপেক্ষা করতে পারল না। থেমে গেল সে। তার মায়ের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা তারই ছেলে। চোরই তো মনে হচ্ছে কালো জাদু জানে, নইলে তার এত ভোলা ভালা ছেলেটা অমন করে কথা বলবে? এখনো এই অবস্থা হয়েছে, সামনে কি হবে? মা, আমি চড়ুইকেই বিয়ে করব। তুমি আপত্তি করলে। কি বললি তুই? যা বলছি তুমি ঠিকই শুনেছ। ফাহমিদ ঘর থেকে বেরিয়ে গেল। তার মা ধপ করে বিছানায় বসে বললেন, এ কি সর্বনাশ হলো তার! কলিজার টুকরো ছেলেটা হঠাৎ এমন বদলে গেল কি করে? সব ওই বজ্জাত মেয়েটার কাজ। না না, কিছুতেই তিনি তার ছেলের সাথে চোরয়ের বিয়ে হতে দেবে না। দরকার পড়লে আজই অন্য একটা মেয়ে ঠিক করে তিনি ফাহমিদের বিয়ে দিয়ে দিবেন। আর যাই হয়ে যাক না কেন, ছেলেকে তিনি হারাতে পারবেন না। মনে মনে অনেক চিন্তাভাবনা করতে থাকা মহিলাটি এটা একবারও ভাবল না আদৌ তার ছেলেকে চড়ুই কখনো গ্রহণ করত কি না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বসে চড়ুই একটা চমক পেল। ফাহমিদের বিয়ে আজ দুপুরেই। হঠাৎ করে বড়ফুবুর ইচ্ছে হলো ছেলের পছন্দের জায়গায় তাকে বিয়ে দিয়ে দেবেন। বাসার সবাই এতে খুব খুশি, তবে এত জলদি জলদি হওয়াতে মহাবিপাকেও পড়তে হয়েছে। একটা বিয়েতে বর বউ ছাড়াও আর বাকিদের একটা প্রস্তুতি লাগে যে, তাদের তো সেই রকম কোনো প্রস্তুতি নেই। দুপুরে চড়ুই জানতে পারলো ফাহমিদের বিয়ে আর কারো সাথে নয়, কণার সাথে হচ্ছে। শুনে সে ভীষণ অবাক হলো। বাহ, ফাহমিদ তবে কণাকে পছন্দ করতো, আর কণা সে না প্রত্যুষকে পছন্দ করে? তাহলে ফাহমিদকে কিভাবে বিয়ে করছে? অদ্ভুত তো। ঘরোয়াভাবে বিয়ের আয়োজন হয়েছে, বেশি কেউ আসেনি, এমনকি ছোট ফুপারা পর্যন্ত আসেনি। সামির এসে বলল, এই বিয়েতে মজা নাই। তোর আবার কিসের মজা? কেউ আসে নাই, সুহানরাও বাসায় নাই। একা একা ভালো লাগে না। চোরইয়ের অবাক লাগছিল। বড়বউর মতো মানুষ তার বড় ছেলের এত সাদামাটাভাবে বিয়ে দেবেন? ভাবনার বিষয়। যাকগে, ভাবনার বিষয় হলেও তার ভেবে কাজ নেই। একটু পরে আজান দেওয়া হলো। চোরই নামাজ পড়তে চলে গেল। ফাহমিদের বিয়ে নামাজের পরেই হবে বোধহয়, কে জানে, এখনো তো কিছু শোনা যাচ্ছে না। সামির বলল বিয়ে ফুপুদের বাসাতেই পড়ানো হবে, কনাকে এখানে আনা হয়েছে নাকি। সকাল থেকে ফাহমিদের খোঁজ খবর নেই, কল দিলেও ধরছে না। প্রত্যুষ ঠিক বুঝতে পারল না হঠাৎ কি হলো তার বন্ধুর। তখন বেলা 1টা বাজে। প্রত্যুষ ফাহমিদের গেটের সামনে আসতে দারোয়ান বলল, কি মামা, বন্ধুর বিয়েতে আসছেন কি? অবাক হইতেছেন যে? আপনি জানেন না ফাহমিদ ভাইয়ের আজকে বিবাহ? মজা করছেন? আরে না, সকাল থেকে 10 বার আসা যাওয়া হয়েছে ওই বাসায়। ওই যে গ্যারেজে বাবুর্চি রাখতেছে, আসেন দেখেন। প্রত্যুষ দেখল সত্যি। সে অবাক হয়ে বলল, কার সাথে হচ্ছে? সেটা বলে নাই, বলছে শুধু ভাইয়ের পছন্দের মেয়ের সাথে। পছন্দের মেয়ে? চড়ুই প্রত্যুষের পায়ের নিচের মাটি সরে গেল যেন। কালও তো সে ভেবেছে ফাহমিদ যা চাইবে তাই মেনে নেবে, আর আজই কেন যেন পারছে না, তার বুক জ্বালা করছে। তাকে উল্টো পথে হেঁটে যেতে দেখে দারোয়ান বলল, আরে মামা, রাগ করছেন নাকি? আরে আপনার বন্ধু মনে হয় পরে আপনারে চমকানি দিতে চাইছে, তাই বলে নাই। রাগ কইরা কি হইব, যায়েন না মামা। প্রত্যুষ কিছুই শুনল না, সে বেরিয়ে এলো। বাড়ির দিকে হাঁটতে গিয়ে হঠাৎ থেমে গেল। না, বাড়িতেও আর যেতে ইচ্ছে করছে না। কোথায় যাবে তবে? সে হাঁটতে লাগলো। যতদূর চোখ যায় ততদূর। দুপুর গড়িয়ে বিকাল হলে তবেই ফাহমিদ আর কণার বিয়ে সম্পূর্ণ হলো। চোরই তখন সেখানেই ছিল। বড়বাবু তাকে নিজে গিয়ে ডেকে নিয়ে এসেছেন। চোরই তাতে অবাক হলো। এত আপ্যায়ন, তাও আবার বড় ফুপুর থেকে? নেওয়া যায় না, একদমই নেওয়া যায় না। বরফুও মনে মনে আনন্দিত হচ্ছিলেন এই ভেবে চোরইয়ের ভীষণ কষ্ট হচ্ছে। কষ্টে দুঃখে জর্জরিত হয়ে গেছে সেই ভেবেই তার ভেতরের বিশ্বাসটা হাসছে। অথচ তিনি একটাবার লক্ষ্য করলেন না, চোরই নয়, তার ভীষণ আদরের পুত্রটা ভেতর থেকে ভেঙে পড়েছে। ফাহমিদ কখনোই তার মায়ের বিরুদ্ধে যায়নি, এবারও যেতে পারেনি। চেষ্টা কম করেনি, তবে মায়ের করা ইমোশনাল ব্ল্যাকমেলের জন্য আজ তাকে না চাইতেও বিয়েটা করতে হয়েছে। কণাকে দেখলেই তার বিরক্ত লাগতো, অথচ সেই কণাই এখন তার বউ, মায়ের শখ করে আনা বউ।
তবে আজ এখানে তার মা শখ করে যাকে এনেছে, সে যে একদিন তাকে বড় রকমের নাকানি চুবানি খাওয়াবে, তা একটা বার যদি আন্দাজ করতে পারতেন। ওই যে, সবারই নিজ নিজ কর্মফল ভোগ করতেই হবে। বিয়ে হতেই বড় বউ নিশ্চিন্ত হলেন। রাতের খাওয়া দাওয়ার আয়োজন করলেন বড় করে। অতিথি হিসাবে অনেকেই এলো। সবার মাঝে নিবিড়কেও দেখা গেল। তাকে দেখে ফাহমিদের মাথায় রক্ত উঠে গেল। মায়ের উপর ভীষণ অভিমান হলো। নিজের ছেলের সুখটা মা কিভাবে পরের ছেলেকে দিয়ে দিতে চাইছেন, কিভাবে। একটা পর্যায়ে তার চোখ ভিজে এলো। চড়ুই সবার সাথে বসে গল্প করছে। সে একদম স্বাভাবিক, স্বাভাবিক হওয়ারই কথা। তাদের মধ্যে বিশেষ করে চড়ুইয়ের মনে কিছু ছিল না কখনো। যা ছিল সবই ফাহমিদের। চড়ুইকে পছন্দ করার সুখও তার ছিল। চড়ুইকে হারানোর শোকও তার। কেবলই তার। ইতুমিতু এসেছে, ফারাবির প্রেমিকাও এসেছে। সবাই ভীষণ অবাক হয়েছে কণা কি করে ফাহমিদকে বিয়ে করলো। সে না প্রত্যুষকে ভালোবাসে। কণাকে এসব নিয়ে প্রশ্ন করতেই সে বলল, দেখ, প্রত্যুষও আমায় চায় না, কিন্তু কখনো কনফ্রেস করতে চায় না। প্রত্যুষও আমায় চায়, কিন্তু কখনো কনফেস করতে চায় না। আর আমাকে তো তোরা জানিস, আমি ছ্যাঁচড়া বেহায়া না যে ওর কাছে নিজ থেকে যাব। এই যে এখন ওর বন্ধুকে বিয়ে করলাম, এজন্য ও জেলাস হবে। অলরেডি হয়েও গেছে। দেখছিস তাকে কোথাও? উহু, আসেনি কেন? আমার জন্যই। এখন তোমার তো ক্ষতি হয়ে গেল না? জেলাস ফিল করানোর চক্করে বিয়ে করে নিয়েছো। এখন তো তুমি ফাহমিদ ভাইয়ার বউ। সো হোয়াট? প্রত্যুষ একবার যদি এসে বলে তবে? ইতু ভীষণ অবাক হয়ে বলল, তবে তুমি চলে যাবে তার সাথে? যেতেই পারি, না যাওয়ার কি আছে? ফাহমিদ ভাইয়া, দেখ, ফাহমিদও আমাকে চায়, আমি জানি। কিন্তু আমি কি করব বল? প্রত্যুষ এলে আমি ফেরাতে পারবো না। চড়ুই সবটা শুনল, মনে মনে ছি বলে উঠল। তার রুচিতে বাজছিল সেখানে বসতে, তাই উঠে এলো। তখন ওই প্রত্যুষ এলো হন্তদন্ত হয়ে। নিজের মনের সাথে অনেক লড়াই করেছে। যা হয় হোক, এ মুখো হবে না আর। কিন্তু চড়ুইকে বউ সাজে দেখার স্বাদটাও ফেলে দিতে পারছে না, তাই এলো একটা বার দেখতে। চড়ুইকে ঘরোয়া পোশাকে দেখে সে হতাশ হলো, দুঃখও পেল। বড্ড দেরি হয়ে গেছে। চড়ুই আর বউ সাজে নেই। প্রত্যুষকে দেখে সেও বসা থেকে উঠে দাঁড়ালো। প্রত্যুষ ভাবল, হঠাৎ করে চড়ুই তাকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়ালো কেবল নতুন বউ বলে, তার বন্ধুর বউ বলে। সে এগিয়ে গেল, তার গলা বুক এত জ্বলছিল। চড়ুই তার চেহারায় ওই আকুলতা ধরতে পারল না। বলল, কি, বিয়ে হয়ে গেছে? হু, আরও আগেই। আপনি দেরি করলেন যে? আমি দেরি করাতে তোর কি সমস্যা হয়েছে? আমার কি হবে? আপনার এত ভালো বন্ধু হয়, অথচ তার বিয়েতে আপনি ছিলেন না। একটা কৌতূহল থেকে জানতে চাইলাম। চোরের রাগ হলো, লোকটা এমন কেন? সোজা কথা সোজাভাবে নিলে কি এমন ক্ষতি হয় তার? প্রত্যুষ অবাক হচ্ছে, চোরই এতটা স্বাভাবিক আছে। সে ভেবেছিল হয়তো এই বিয়েতে তার মত নাও থাকতে পারে। যদি জোর জবরদস্তি হতো, প্রত্যুষ অবশ্যই এসব থেকে চড়ুইকে নিয়ে মুক্ত করে দিত। কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল। চড়ুইও বোধহয় এটাই চেয়েছিল। আরে প্রত্যুষ ভাইয়া কখন এলেন? বিয়ে পড়ানোর সময় কই ছিলেন? ইতুমিতুর পেছনে বউ সাজে কণাকে দেখে প্রত্যুষ চমকে উঠল। কণা কেন বউ সাজে? সে আকস্মিক চমক থেকেই বলল, কণা। কণা বেশ কড়া গলায় শুনিয়ে দিল, আমি এখন ফাহমিদের বউ, ভাবি বলবেন আমায়। প্রত্যুষ সঙ্গে সঙ্গে চোরের দিকে তাকালো। এবার রাগে তার মাথা দপদপ করছে। চোরই যে কি কর চোরইকে যে কি করতে ইচ্ছে করছে। আশ্চর্য, এত আনন্দ লাগছে কেন হুট করে আবার? এটা কি সত্যিই ছিল? কিন্তু কণাকে কেন ফাহমিদ বিয়ে করবে? কিভাবে সম্ভব? ফাহমিদ তার ঘরে ছিল, প্রত্যুষ তার ঘরে ছুটে গেল। তাকে দেখে ফাহমিদ বলল, এসেছিস? এসব কি? কি আর, আমার বিয়ে হয়ে গেছে কণার সাথে। কিন্তু তুই তো, আমরা সবসময় যাকে চেয়ে বসি তাকে পাই নাকি? ও আমার কপালে ছিল না। প্রত্যুষ বন্ধুর জন্য ব্যথিত হবে নাকি নিজের জন্য খুশি হবে বুঝতে পারল না। সে কোনো একটা প্রতিক্রিয়া দেখানোর অবস্থায় নেই। ফাহমিদ এগিয়ে এলো। হলরুমে নিবিড়কে দেখা যাচ্ছে। তার দিকে চোখ দিয়ে ইশারা করে ফাহমিদ বলল, যার জন্য আমি চড়ুইকে পেলাম না, আমি চাই সেও যেন না পায়। মানে? প্রত্যুষ ফাহমিদের দৃষ্টি অনুসরণ করলো, বলল, তুই আসলে কি চাইছিস? ওসব কিছু করার ইচ্ছে নেই। ভয় পাস না, মার্ডার করতে যাব না, শুধু তার হাত দেখতে চাই। এরপর প্রত্যুষকে জড়িয়ে ধরে বলল, তুই চড়ুইকে বিয়ে করলে আমি খুব খুশি হব। তুইও এই লোকের সাথে আমি চড়ুইকে তবুও এই লোকের সাথে আমি চড়ুইকে দেখতে চাই না। তুই কেন এত অপছন্দ করিস ওকে বলতো? তোর শালা কোনো রুচিই নাই। তোর এবার চড়ুইকে ভোলা দরকার। তোর বিয়ে হয়ে গেছে। ভুলবই তো, না ভুলে উপায় কি? প্রত্যুষ হাসল। প্রিয় বন্ধুর এমন দুঃখের সময় এই প্রথম তার এত সুখ অনুভব হলো। কণার সাথে নিশির বন্ধুত্ব আজ কালকের নয়, বহু বছরের পুরনো সম্পর্ক তাদের।
একদম ছোট থেকে একসাথে বেড়ে ওঠা কণা যেমন নিশিকে প্রতিটি রন্ধে রন্ধে চেনে, নিশিও তেমন কণাকে হাড়ে হাড়ে চেনে। সে জানে তার মা রাগের মাথায় বিরাট বড় ভুল কাজ করে ফেলেছে, যার মাসুল তাকে দিতেই হবে। আজ না হোক কাল। আসন্ন দিনগুলোর কথা চিন্তা করতেই তার কপাল বেয়ে ঘাম ছুটে যায়। এমন একটা কাজ করার আগে তাকে একটাবার জানানো পর্যন্ত হয়নি। না তার মা জানিয়েছে, নাই বা কণা। সে অবাক হচ্ছে বারবার। কণা তো সেদিনও প্রত্যুষের জন্য পাগল ছিল। হঠাৎ কি হলো? বিয়ে করার হলে অন্যত্ব করতো তার ভাইকে কেন? আর কিছু না হোক, এতে কণার কোনো উদ্দেশ্য যে নেই তা অন্তত নিশির জানা আছে। এতে কণার নেক উদ্দেশ্য যে নেই তা অন্তত নিশির জানা আছে। সে এসেছে থেকেই তার মাকে বারবার এসবের জন্য কথা শুনিয়ে যাচ্ছে। তার মায়ের অবশ্য তা শোনার সময়ও নেই। ছেলের বউকে নিয়ে তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। নিশির জোড়াজুড়িতেই এখন তার ঘরে এসে বসেছেন। মাকে একা পেয়ে নিশি বলল, তোমার হয়েছে কি বলো তো? এভাবে হুট করে ভাইয়ার বিয়ে কেন দিতে গেলে? তাও আবার কণার সাথে? কেন? কণার সাথে কি সমস্যা? মা, তুমি ওকে চেনো? না চেনার কি আছে, তোর বান্ধবী। মা, আমি সেই চেনার কথা বলছি না। তুমি ওকে একটা বার যদি জানতে, তুমি আমাকে একটা বার যদি জানাতে, জানালে কি করতি? কখনো এই বিয়ে হতে দিতাম না। তাহলে ভালোই হয়েছে জানাইনি। নিশি মাথার চুল টেনে বলল, উফ মা, তুমি বুঝতে পারছো না তুমি কি করে ফেলেছো? তুই এসব কেন বলছিস? তোর তো খুশি হওয়ার কথা। কণা তো তোর খুব ভালো বন্ধু। মা, বন্ধু আর ভাইয়ের বউ এই দুটো সম্পর্কের মধ্যে আকাশ পাতাল তফাত আছে। তুমি কি জানো? নিশি অনেক কিছু বলতে গিয়েও কিছুই বলতে পারল না। এটা ঠিক যে সে কণার অনেক কিছু জানে। কণা খুব খারাপ একটা মেয়ে। কণার অনেক কর্মকাণ্ড আছে যা কিনা সে ছাড়া আর কেউ জানে না। ঠিক তেমনি কণাও তার এমন সব লুকানো সত্য জানে যা অন্য কেউ জানে না। আর যদি সে ওসব কথা তোলে তবে কণাও যে চুপ করে থাকবে তা না। নিশির এখন ভরা সংসার, স্বামী সন্তান নিয়ে সে সুখে দিন কাটাচ্ছে। এখন যদি এসব নিয়ে ঘাটাঘাটি করে তবে তার সুখের সংসার কণা এক নিমিষে জ্বালিয়ে দিতে পারে। থাক, মাকে কিছু বোঝানোর বা বলার কোনো দরকার নেই। দিন যত যাবে ততই মায়ের চোখে সবটা পরিষ্কার হয়ে ধরা দেবে। তখন যে অবশ্য কিছু করারও থাকবে না সেটাও তার ভালো করেই জানা আছে। ঠিক আছে, তোমার যা করার ছিল তুমি করেছো। পরে কিছু হলে আমাকে বলতে আসবে না। ধুর, পরে কি হবে? ও তুই ভয় পাচ্ছিস ভাইয়ের বউ হওয়ায় ও বদলে যাবে? আরে না, কোনো তো তেমন মেয়ে না। দেখবি ও আগের মতোই আছে। নিশি আর তার মাকে বলতে পারলো না, মা, আমি তো চাই ও বদলে যাক, আগের মতো না থাকুক। ও আগের মতো থাকবে এটা নিয়েই তো আমার যত ভয়। চোরের আর ভালো লাগছে না। অনেকক্ষণ হলো এখানে এসেছে, এবার তার বাসায় ফিরে যেতে হবে। বিরক্ত লাগছে মানুষের গিজগিজ অবস্থা দেখে। সে ড্রয়িং রুমে ছিল। সেখানে মণি আন্টি আর দোয়েলের সঙ্গে বসে গল্প করছিল। মণি আন্টিও খুব অবাক হয়েছেন কণার সাথে ফাহমিদের বিয়ে নিয়ে। তিনিও বোধহয় খুব একটা খুশি হননি। চোরের সেসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, তাই সে উঠে আসে। ডাইনিং পার করে সদরজার দিকে যেতে হবে। সেখানে যেতেই দেখতে পেল টেবিলে ময়ূর, ফাহমিদ, ফারাবি, নিবিড়, প্রত্যুষ সহ আরও কয়েকজন বসে খাবার খাচ্ছে। ফাহমিদ অবশ্য খাচ্ছে না, চুপচাপ বসে আছে। চড়ুইকে দেখে ময়ূর বলল, চড়ুই, আরও 2টা গ্লাস নিয়ে আয় তো। চড়ুই বিরক্ত চোখে তাকালো, তবে কথা মতো রান্নাঘর থেকে গ্লাস নিয়ে এলো। টেবিলে রাখতেই প্রত্যুষ বলল, পানি ঢেলে দে। চড়ুই পানি ঢেলে দিল। প্রত্যুষ তার মুখের দিকে তাকিয়ে বলল, এমন মুখ করে কাউকে কিছু দিতে নেই, জানিস না? চড়ুই কিছু বলল না। অন্তত ফাহমিদ উঠে চলে গেছে। ততক্ষণে ফাহমিদ উঠে চলে গেছে অবশ্য। চড়ুইকে দেখলেই তার খুব দুঃখ হয়। বাকিদের খাওয়াও শেষ। ময়ূর আর ফারাবি উঠে গেল হাত ধুতে। চড়ুইও চলে আসছিল তখন নিবিড় বলল, চড়ুই, তুমি কোথায় যাচ্ছ? যাত্রাপথে এত বাধায় চড়ুইয়ের রাগ লাগছিল, তবুও যথেষ্ট মাথা ঠান্ডা রেখে জবাব দিল, বাসায় যাচ্ছি। এত জলদি চলে যাচ্ছ যে? বসো, গল্প করি সবাই। আমার গল্প করতে ভালো লাগে না। নিবিড় দেখলো প্রত্যুষ মিটিমিটি হাসছে। সে অপমানিত বোধ করলো, তাই উঠে চলে গেল হাত ধুতে। প্রত্যুষ তখনও টেবিলে বসা। চড়ুই চলে আসতে নিলেই সে বলল, চড়ুই, আমি না হয় খারাপ মানুষ, তুই তো ভালো। কিন্তু ভালো মানুষ এত অকৃতজ্ঞ কিভাবে হয়? মানে, আমি তোকে সাহায্য করলাম, এই আজ তুই যে পুনরায় পাবলিকিয়ান হলি, এর পেছনে কার অবদান অস্বীকার্য? বল। চড়ুই চুপ করে রইল। সে ঠিকই ভেবেছিল অসভ্যটা কখনো ভালো হওয়ার নয়, একদিন না একদিন খোঁটা দিয়েই বসতো। এই দিনের আশা চড়ুই করেছিল আগে। কি করে বললি না তো তোর কার অবদান অনস্বীকার্য?
আপনার সব অবদানই আপনার। বাংলাদেশে যে স্বাধীন হলো তার পেছনেও আপনার অবদান। আপনার অবদান সবখানেই অনস্বীকার্য। থাক, থাক। এত করে বলতে হবে না। বেশি প্রশংসায় আমার মনে লাড্ডু ফুটে। বুঝলি? তাহলে বল, এই মানুষটার জন্য তোর কিছু করা উচিত কিনা? কি করাতে চাইছেন? চাই তো অনেক কিছুই। আপাতত একটু এটা সেটা এগিয়ে দিবি, এটাই চাই। আপনার মতো আপনার তো খাওয়া শেষ, আর কি দেব? প্রত্যুষ বেশ অবাক হলো যেন, এমন ভান করে বলল, তুই এটা কি বললি চড়ুই? আমি সবে খাওয়া শুরু করলাম। এই যে এখনো রূপচাঁদা ফ্রাই খাওয়া বাকি, তারপর একটু এটা কিনা, এটা খাওয়া বাকি। প্রত্যুষ হাত দিয়ে একটা আইটেম দেখালো। চড়ুই বিরস মুখে বলল, ওটা ফিরনি। ও, এটাও খাবো। আর আর কিছু খাবো না, আমি তেমন একটা খাই না। ফিটনেস দেখছিস আমার? দেখেছি। চড়ুই এগিয়ে এলো, একটা বাটিতে কিছুটা ফিরনি তুলে প্রত্যুষের সামনে রাখলো। প্রত্যুষ তখন রূপচাঁদা প্রায় হাতে নিয়েছে, কি ভেবে ওটা রেখে দিল। আসলে তার ততক্ষণে চারটা খাওয়া হয়ে গিয়েছিল, পেটে এক বিন্দু জায়গা নেই। চড়ুইকে আটকে রাখতেই যা বলার বলেছে। চড়ুই বলল, আবার রাখলেন কেন? থাক, এত বেশি খাওয়া ঠিক হবে না, শুধু ফিরনি খাবো। চড়ুই বলল, তাহলে আপনি খান, আমি চাই। চড়ুই, মেহমানদের সাথে তুই এমন ব্যবহার করিস? কে মেহমান? আপনি? তো আমাকে তোর কি মনে হয় বিন বুলায় মেহমান? চড়ুই চুপ করে তাকিয়ে রইল প্রত্যুষের দিকে। প্রত্যুষ ফিরনি মুখে দিয়ে বলল, এত মিষ্টি খেতে ভালো লাগে না। তো খাচ্ছেন কেন? আমি খাবার নষ্ট করতে পছন্দ করি না। উফ, আপনি এত বাজে কথা বলেন। প্রত্যুষ ভুরু কুঁচকে বলল, আমি বাজে কথা বলি? হ্যাঁ, বাজে কথা বলতে কোনো বাজে কথা চড়ুই? চড়ুই বুঝল ইচ্ছে করে প্রত্যুষ তাকে কথার জালে আটকে রাখছে। সে আর কিছুই না বলেই বেরিয়ে এলো। ধ্যাত, লোকটার সাথে কথা বললে মেজাজ বিগড়ে যায় সব সময়। একটা ভালো কথাও সে বলতে পারে না। চড়ুই সিঁড়ির কাছে আসতেই প্রত্যুষ পেছন থেকে ডাকলো আবার। চড়ুই তবদা খেয়ে গেল। লোকটা পিছন পিছন এলো কেন আবার? চড়ুই, শোন। আবার কি? আমার কিন্তু, ওই যে, কি যে আমার কিন্তু। চড়ুই তাকিয়ে রইল। প্রত্যুষ আমতা আমতা করে বলল, তোর আমাকে দেখলে এত বিরক্ত লাগে কেন? এভাবে কেন তাকাস গরম চোখে? এখন তাকানো নিয়েও আপনার সমস্যা? হো, তাহলে কিভাবে তাকানো ঠিক হবে বলে আপনার মনে হয়? একটু ভালো করে, একটু নরম চোখে দেখুন। আমিও তো নরম আর গরম চোখ বুঝি না। আমি বরং আপনার দিকে আর তাকাবই না। প্রত্যুষ মনে মনে বলল, না চড়ুই, আমি চাই তুই আমার দিকেই তাকাবি, তাকিয়ে থাকবি সব সময়। ফাহমিদের বিয়ের অনুষ্ঠান বড় করেই করা হবে। গতরাতে বড় ফুপু ঘোষণা করেছেন, এই সপ্তাহে বেশ ধুমধামের সাথে সেলের বিয়ের আয়োজন করবেন তিনি। অন্তত 1000 লোক নিমন্ত্রণ করবেন। কণা তার বাসায় ফিরে গেছে। মূলত তার কারণেই বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। কারণ সে বলেছে সামাজিক স্বীকৃতি ছাড়া আসবে না। বড় ফুপু তাতে সায় জানিয়েছেন। ফাহমিদের এসবে কোনো হেলদোল নেই। সে তার মতো থাকছে। আর বরাবরের মতোই সব দায় প্রত্যুষের ঘাড়ে এসে পড়েছে। যদিও বন্ধুর বিয়েতে সে নিজেই অতি উৎসাহী হয়ে সবটা সামলাচ্ছে, বেশ আনন্দ নিয়েই। দেখতে দেখতে হলুদের দিন এসে গেল। এর মাঝে প্রত্যুষের চড়ুইয়ের সাথে একটা বারও দেখা হয়নি। দেখা হলো একদম হলুদ অনুষ্ঠানের শেষে, চড়ুইদের বাসায় যাওয়ার পর। চড়ুই তখন ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল। একটা পর্যায়ে কথা বলতে বলতে চড়ুইয়ের মা বললেন, আজ 2 দিন হলো জ্বর বাঁধিয়ে বসে আছে। ডাক্তারের কাছে যেতে বলছি, তাও যাচ্ছে না। এই অবাধ্য মেয়েটাকে নিয়ে কি করি বলো তো? জ্বর? হ্যাঁ, কাল রাতে 100 দেখলাম। প্রত্যুষ কিছুই বলল না, বের হয়ে গেল। আধা ঘন্টা পরে একজন ডাক্তার নিয়ে ফিরে এলো। তা দেখে তো চড়ুই আর তার মা দুজনেই অবাক। ডাক্তার চড়ুইকে দেখে বলল, চিন্তার কারণ নেই, ভাইরাল জ্বর এসেছে। তারপরও ডেঙ্গু টেস্ট করিয়ে নিলে ভালো হয়। প্রত্যুষ জানালো পরদিন গিয়ে টেস্ট করিয়ে আনবে। কথা মতো পরদিন প্রত্যুষ সকাল সকাল এসে হাজির হলো। উপায় না পেয়ে চড়ুইকেও যেতে হলো। গাড়িতে ওঠার পর সে বলল, আপনার সবখানে এত মাতব্বারি আমার পছন্দ না। এরপর আরো অনেক কথাই শোনাতে লাগলো সে প্রত্যুষকে। প্রত্যুষ শুধু চুপচাপ শুনে গেল। একটা সময় গিয়ে চড়ুই অবাক হয়। অবাক হয়ে ভাবে, এই অভদ্র লোকটাকে সে এত ভদ্র আচরণ করতে শেষ কবে দেখেছিল? ফাহমিদের বিয়েতে চড়ুইয়ের আর যাওয়া হলো না। সে ডেঙ্গু টেস্ট করানোর পর টেস্ট সেটা নেগেটিভ তো এলো ঠিকই, কিন্তু তার অসুস্থতা কাটিয়ে উঠতে উঠতে এমনিতে বেশ কয়েকদিন লেগে গেল। ততদিনে প্রত্যুষ আর ফাহমিদ দুজনেই ফিরে গেল তাদের কর্মস্থলে। চড়ুই সুস্থ হয়ে ওঠার 1 সপ্তাহ পরই সেও চট্টগ্রামে চলে গেল। এরপর সব একদম আগের মতোই মনে হলো। ওই প্রথমবারের মতো সেই কাঙ্ক্ষিত শান্তির জীবন, যেখানে স্বস্তি আছে, শখ আছে, স্বপ্ন আছে।
দিনগুলো যেন আগের থেকেও আরো ভালো কাটতে লাগলো। কোথাও কোনো চাপ নেই, ভয় নেই। মা মাঝে মাঝে তার কাছে গিয়ে 2 দিন থেকে আসেন, রান্না বান্না সব করে দিয়ে যান। অন্তত তা দিয়ে 1 সপ্তাহ চড়ুইয়ের আরামে কেটে যায়। যদিও শেষবার যখন মা গেলেন, চড়ুই জানিয়ে দিল এবার থেকে সে নিজেই রাঁধবে। মায়ের কষ্ট করার দরকার নেই। মা অবশ্য শুনবেন কিনা সেটা অনিশ্চিত। মা দিন দিন কেমন বদলে যাচ্ছেন, অনেকটাই নরম হয়ে গেছেন। আগের মতো কথায় কথায় বকা দেন না, কোনো কিছুতেই জোর করেন না। চোরাইকে দিনে 8বার নিয়ম করে কল দেয়। আহামরি কোনো কথা তো থাকে না, তবুও কিভাবে যেন প্রত্যেকবার 10-15 মিনিট ব্যয় হয়ে যায় এক কলেই। কথা বলা শেষ হলে চোরই তখন চুপচাপ বসে বসে ভাবে, দূরে গেলেই বোধহয় কদর বাড়ে, হয়তো। তবে মা তো তাকে সবসময় ভালোবাসতেন। মা তো আর স্বার্থের কারণে। চোরই বোকা। মায়ের শাসনকে শুধু শাসন না ভাবলেও বোধহয় জীবন খুব একটা জটিল হতো না। তার কিছু তিক্ত স্মৃতির পেছনের কারণ তো সে নিজেই। দেখতে দেখতে শীতের ছুটি এসে পড়ল। ব্যাগপত্র গুছিয়ে চোরই একাই একাই ট্রেনে করে বাসায় ফিরে এলো। বাবা তো খুব রাগারাগি করলেন, একা একা কেন এলো, তাও আবার না বলে। পথে কিছু হলে তারা তো জানতেও পারতো না। চোরই বাবার দিকে তাকিয়ে হেসে বলল, কিছু তো হয়নি বাবা। কিছু হয়নি বলে ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। আচ্ছা, পরের বার আর এমন করব না, জানিয়ে আসবো। হঠাৎ করে আশায় মা পড়ে গেলেন বিপাকে। নতুন করে রান্না বসালেন। চোরইয়ের জন্য মাছ ভাজা আর ঘন ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল। মা তাড়াতাড়ি করে তাই রান্না করে আনলেন। এরপর চোরই বাবা মায়ের সাথে ইউনিভার্সিটির নানান গল্প করতে করতে খাওয়া শেষ করলো। সামির বলল, তুমি যে এতদিন পর আসলে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। সামির কতক্ষণ সারা ঘর পায়চারি করে বলল, আমি তোমাকে মিস করেছিলাম। তুমি এত দেরি করলে কেন আসতে? তুই সত্যি মিস করেছিলি হো? স্বামীর চলে যেতে উদ্যত হলে চড়ুই ডাকলো। সে আবার এসে দাঁড়ায় বোনের সামনে। ব্যাগ থেকে একটা কিটক্যাট বের করে চড়ুই ওর হাতে দিতেই ছেলেটা খুশি হয়ে গেল। বলল, আর আছে? তোর দেখে অভ্যাস বদলায়নি, কাক একটা। তুমিও কাক বলছো? বললে কি সমস্যা? চড়ুই ব্যাগ থেকে সবগুলো কিটক্যাট বের করে দিয়ে দিল ভাইয়ের হাতে। সেখান থেকে তাকে একটা বুঝিয়ে দিয়ে স্বামীর দৌড়ে চলে গেল প্রিয় বন্ধু সোহানকে দেখাতে। তো হবে, তার বোন তার জন্য এক গাদা চকলেট নিয়ে এসেছে। তখন যদিও অনেক রাত, কিন্তু সে সেসবের তোয়াক্কা করে নাকি। পরদিন ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে যেতেই চড়ুই শুনতে পেল বড় ফুপুর গলা। তাই আর সেদিকে গেল না। ডাইনিং টেবিলে বসে নাস্তা করতে লাগলো চুপচাপ। তবে সেখান থেকেও বড় ফুপুর গলা স্পষ্ট শোনা যাচ্ছিল। বড় ফুপু চিৎকার করে করে কথা বলেন, তার জন্মগত স্বভাবই হবে সেটা। না চাইতেও তার সাংসারিক আলাপগুলো চড়ুইকে শুনতে হলো। বরফও ভীষণ কষ্টে আছেন, সংসারে শান্তি নেই। ছেলে পর হয়ে গেছে বিয়ে করে। কণার নতুন নতুন রূপ উন্মোচন হচ্ছে যতই দিন যাচ্ছে। আজ সকালেও নাকি তাদের মধ্যে কাটাকাটি হয়েছে। কণা আলাদা হতে চাইছে। সেটা শুনে বরফু কিছু বলতে গেলে কণা তার কথার জবাব দেয়, সাথে আরও আজে বাজে কথা শুনিয়ে দেয়। চোরইয়ের মা বললেন, কি আর করবে না পা, ছেলের মুখের দিকে তাকিয়ে এখন চুপচাপ সবটা মেনে নিন। আজকালকার মেয়েরা আলাদা সংসার করতেই পছন্দ করে। কথাটা যদি আগেই বলতে, ময়ূরের মা ছেলের মুখের দিকে তাকিয়ে সব যদি তখন মেনে নিতাম। বড্ড আফসোসের স্বরে কথাটা বললেন তিনি। চড়ুই হাসল। বরফু কণার সাথে ফাহমিদের বিয়ে ঠিক করে কেন দিল এটা সে আজও ভেবে পায় না। কথায় কথায় চড়ুই আরও জানতে পারল কণা অন্তঃসত্ত্বা। সে হাসল শুনে। কণা তখন বলেছিল প্রত্যেশ ডাকলে সব ছেড়ে ছুড়ে চলে যাবে। তবে এখন যদি ডাকে, ও এই বাচ্চা ছেড়ে যাবে নাকি? পরক্ষণেই মনটা বিষিয়ে উঠল। ধ্যাত, কি আশ্চর্য! এসব কি ভাবছে সে, ছি। দুপুরে মণি আন্টি এলেন। চড়ুইয়ের সাথে কিছুক্ষণ মনোমালিন্য দেখালেন। চড়ুই চট্টগ্রামে যাওয়ার পর একদম পর হয়ে গেছে, যোগাযোগ রাখেনি কেন কোনো। এসব নিয়েই মূলত রাগ করেছেন তিনি। তবে একটু পরেই দেখা গেল আবার সব ভুলে গল্প করছিলেন মহা আনন্দে। এই কয় মাসে কি হয়েছে না হয়েছে সব বলতে লাগলেন। প্রতিদিন বরফুপু আর কণার ঝগড়া বিবাদ লেগেই থাকছে, এই কথাও বললেন। চড়ুই শুধু চুপচাপ শুনে গেল। মণি আন্টিকে অনেক দিন পর কাছে পেয়ে তারও ভীষণ ভালো লাগছিল। চা খেতে খেতে হঠাৎ মণি আন্টি বললেন, চলো তো চড়ুই, প্রত্যুষদের বাড়িতে যাই। শুনেছি ভাবি খুব অসুস্থ, প্রত্যুষটাও নেই। এমন অসুস্থ অবস্থায় একা পড়ে গেছেন ভীষণ মানুষটা। চোরের হঠাৎ মনে পড়ে গেল প্রত্যুষের মায়ের সাথে কাটানো সেই সুখকর কিছু মুহূর্তের কথা। সাথে সাথে অসুস্থ মানুষটাকে দেখার স্বাদ তার মনেও জাগে। আর এখন প্রত্যুষ যেহেতু নেই, তাই যেতেও তার কোনো সমস্যা নেই। চা খাওয়া শেষ হতেই মণি আন্টির সাথে সে বের হলো।
প্রত্যুষদের বাড়িতে গিয়ে চড়ুই দেখলো আন্টি ড্রয়িং রুমে বসে আছেন, টিভি দেখছেন, তার হাতে স্যুপের বাটি। তিনি চড়ুইকে দেখে ভীষণ খুশি হলেন। তাদের বাড়িতে কাজে সহযোগিতা করা মেয়েটিকে ডেকে একগাদা খাবার পরিবেশন করলেন, যার কিছু চড়ুইয়ের খাওয়া হলো না, কারণ সবেই খেয়ে এসেছে। মণি আন্টি অবশ্যই এখানেও আরেক কাপ চা নিলেন। চড়ুইকে বললেন, বুঝলে চড়ুই, শীতকালে যত খুশি চা খাওয়া যায়। চড়ুই হাসলো। প্রত্যুষের মাকে দেখা গেল ভীষণ উৎফুল্ল হয়ে উঠলেন। এক এক করে কত কথা বললেন, যেন এত কথা জমিয়ে রেখেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। দুজন যখন সাংসারিক আলাপে ডুবে গেল, তখন দেখা গেল চড়ুই একদম চুপ হয়ে গেল। তখন আন্টি বললেন, মা চড়ুই, তুমি না হয় ছাদ থেকে ঘুরে আসো। তোমার তো গোলাপ পছন্দ, ছাদে নানান জাতের গোলাপ গাছ লাগিয়েছি। কি সুন্দর ফুল ফুটেছে। আমার শরীর ভালো থাকলে আমি নিয়ে যেতাম তোমাকে। এখন তো আর হাঁটুর ব্যথায় এত ঘন ঘন সিঁড়ি বেয়ে উঠতে পারি না। লিফটে উঠতে আমার আবার ভয় করে। কোনো ব্যাপার না আন্টি, আমি একাই দেখে আসতে পারবো। এটা আর এমন কি, ফুল লাগলে নিও কিন্তু। আচ্ছা। চড়ুই উঠে এলো। সিঁড়ি বেয়ে দোতলায় আসতেই চোখে পড়ল প্রত্যুষের ঘরের দিকে। বদ্ধ দরজা দেখে বোঝাই গেল সত্যি বটটা নেই। যাক, ভালোই হয়েছে তো, নেই এখন। ছাদে আসতেই চড়ুই অবাক হয়ে গেল, তার চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর ফুটন্ত ফুলগুলো দেখে সে লোভ সামলাতে পারল না। ছুঁয়ে দিল একে একে সবগুলোকে আলতো হাতে। একটা গোলাপ ছিঁড়তেই হঠাৎ বাজ খায় গলায়। পেছন থেকে একজন বলে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার গাছের ফুল ছিঁড়িস? প্রত্যুষ, সে কখন এলো? তার তো থাকার কথা ছিল না। আশ্চর্য, সে বাড়িতেই ছিল, তাও আবার ছাদে। প্রত্যুষ বেতের সোফায় শুয়ে বই পড়ছিল। চড়ুইকে ধমক দিয়ে আবারও বই পড়ায় মনোনিবেশ করে চড়ুই চমকে উঠল। এটা কি হলো? এখন ফুলটা কি করবে? ফেলে আসবে? অদ্ভুত তো, লোকটা হঠাৎ এক ধমক দিয়ে আবার চুপ করে গেল কেন? যদি চুপ করারই হতো, তবে ধমকাতে গেলই বা কেন? চড়ুই কি আর সাধেই এই লোককে এতটা অপছন্দ করে? এটা একটা আস্ত বদলোক। দোমানা করে ফুলটা প্রত্যুষের সামনে থাকা টি টেবিলে রাখতেই প্রত্যুষ পুনরায় গর্জে উঠল। এবার সোজা হয়ে দাঁড়ালো। চোরের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তুই এটা এখানে কেন ফেলে যাচ্ছিস? আমার ভুল হয়েছে। আপনার গাছের ফুল ছেঁড়া ঠিক হয়নি, তাই দিয়ে যাচ্ছি। বাহ, খুব ভালো কাজ করছিস তো, দে, আবার গাছে লাগিয়ে দিই। চোরের চুপ করে তাকিয়ে রইল প্রত্যুষের দিকে। প্রত্যুষ ফুলটা হাতে তুলে নিয়ে বলল, ছিঁড়েই যখন ফেলেছিস, তখন আর ফিরিয়ে দেওয়ার কি মানে আছে? যা, এখন এটার একটা দাম দিয়ে নিয়ে যা। চোরই ভীষণ রকম চমকে উঠে বলল, মানে? তুই তো বড্ড শেয়ানা চোরই, আবার বলিস মানে? দাম দিতে হবে শুনে নাটক শুরু করে দিলি। চোরই এবার রেগে গেল, তবুও যথেষ্ট ঠান্ডা মাথায় জবাব দিল, আমি টাকা আনিনি। প্রত্যুষ হঠাৎ দুপা এগিয়ে এলো। চোরের চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, তোর কিভাবে মনে হলো এই ফুলের দাম টাকায় দেওয়া যায়? তাহলে কিভাবে দেব? চোরে একটু চেঁচিয়ে উঠল। প্রত্যুষ তার চুলে হাত গলিয়ে বলল, ওম, তুই এক কাজ করতে পারিস। কি? থাক, কিছু করতে হবে না, নিয়ে যা। আবার ভাবিস না ফুলটা তোকে বিনামূল্যেই দিলাম। দাম আমি নেব চোরই, অবশ্যই নেব, খুব জলদিই নেব। লাগবে না আমার আপনার ফুল। ছিঁড়ে যখন ফেলেছিস, এখন এটা ফেলে গেলেও তোকে এটার দাম দিতে হবে। এত কার্পণ্য করিস না। কখনো কখনো একটু ছাড় দিতে হয়। সেটা তো এখন আপনিও দিতে পারতেন। আমার হিসেব আলাদা চড়ুই, আমার হিসেব আলাদা। চড়ুই চলে এলো ফুলটা হাতে নিয়ে। কেন যেন এত সুন্দর ফুলটা ওভাবে ফেলে আসতে ইচ্ছে করেনি। নিচে আসতেই শুনল মণি আন্টি বলছেন, প্রত্যুষ এসেছে। হ্যাঁ ভাবি, আজ সকালে এসেছে। গত পরশু দিনই আসার কথা ছিল, তখন তো একটা কাজে আটকে গেল, তাই আসতে পারেনি। ছেলে আমার এসেছে থেকেই বিশ্রাম না নিয়ে সব কিছু গুছিয়ে দিয়েছে। এই স্যুপ তো ওই করে দিয়ে গেল। আসমা স্যুপ বানাতে পারে না, তরকারিতে ঝাল বেশি দেয় অনেক বলেছি, তবুও বারবার একই কাজ করে। ঝাল খেতে পারছিলাম না, ছেলে এসে অল্প ঝালে 3 পদ রান্না করে দিল। প্রত্যুষ আপনার লাখে একটা ছেলে। দোয়া করবেন ভাবি, ছেলেটার এখন একটা গতি করতে পারলেই আমার শান্তি। মেয়ে দেখছেন? আমরা আর কি দেখব, ও তো পছন্দ করেই রেখেছে। যত বলি মেয়ের নাম পরিচয় দাও, আমরা কথা বলি তার পরিবারের সাথে, দেয় না, একটুও দেয় না। বলে সময় হোক। গত মাসে 30 হলো, এখনো সময় হয়নি। ফাহমিদের ওদিকে কয় মাস পর বাচ্চা হবে। এই ছেলে কি করছে? একটু কিছু বলেন তো আপনারা। আমরা বললে তো শোনে না। ওর নানু খুব রেগে আছেন, জানেন তো প্রত্যুষ আম্মার কত আদরের। নাতির বিয়ে নিয়ে আম্মার শখ। চড়ে ভাবতে লাগলো, বদলোকের 30 বছর হয়ে গেল।
দেখে তো বোঝাই যায় না। বলতেই হবে লোকটা যথেষ্ট ফিট, তবে ইতর আর অভদ্রও বটে। কে জানে কোন মূল্য চুকাতে হয় এখন তাকে এই ফুল ছেঁড়ার জন্য। শীত এলেই গ্রামের বাড়ি যাওয়া হয়, কখনো মাত্র একদিনের জন্য, তো কখনো টানা 1 সপ্তাহের জন্য। এবার সিদ্ধান্ত নেওয়া হলো 10 দিনেই থাকবে। ময়ূরের বিয়ের কথা চলছে। তার যেহেতু নিজস্ব পছন্দ নেই, তাই বড়রা ঠিক করেছে এবার দেশের বাড়ি গিয়ে পছন্দসই একটা মেয়ে ঘরের বউ করে আনবেন। দরকার পড়লে এই 10 দিনেই বিয়ের কাজ সেরে ফেলবেন। কথা শুনে যা মনে হলো পাত্রী ঠিক করাও হয়ে গেছে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে। ভালোই। চড়ুই ঠিক করেছে এই বিয়েতে সে আনন্দ করবে, যা করতে মন চাইবে করবে। তার এখন আর কিছুই নিয়ে দুশ্চিন্তা হয় না, ভয় হয় না, সংকোচ হয় না। ভার্সিটিতে দুবার শাড়ি পরে আত্মবিশ্বাসী হয়ে হেঁটেছে। সামনের বসন্ত উৎসবের শাড়ি পরবে। আজকাল অনলাইনে ভালোই শাড়ির খোঁজ খবর নিচ্ছে, কোনটা ট্রেন্ডে আছে কি নেই এই নিয়ে যথেষ্ট মাথা ঘামায়। সাজগুজের ব্যাপারেও তার উদাসীনতা দূর হয়েছে। সে এখন মানে তার পরিপাটি হয়ে চলা একটু সাজা তাকে তীব্র আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। চলবে ইনশাআল্লাহ।